অর্গানাইজেশনের কালচারটা যদি পজিটিভ থাকে এবং এটা প্রসেস ওরিয়েন্টেড হয়, তখন যারা এর ভিতরে কাজ করে তাদের কাজ করতে একটা একটা মানে সার্টেন ডিরেকশন পায় যে এভাবে কাজ করলে রাইট ফিটিংটা হবে। এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি যদিও দুইটা সিনোনিমাস, বাট রাইট এফিসিয়েন্সিটা আসলে প্রোডাক্টিভিটি হাই হবে। কর্পোরেট অর্গানাইজেশন তাই চায়, একটা বিজনেস অর্গানাইজেশন তাই চায় ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। সো এটার জন্য কিন্তু রাইট কালচারটা যদি থাকে তাহলে আমি ভালোভাবে আমাকে আমাকে পুরাটা মেলে ধরতে পারবো। সফলতাকে আমরা নানাভাবে মূল্যায়ন করে থাকি। সফলতার মূল্যায়নে ভিন্নতা থাকলেও একটি বিষয়ে আমরা সবাই একমত, যে পেশাগত জীবনে যারা সফল তাদের মুখ থেকে সফলতার গল্প আমরা সরাসরি শুনতে পছন্দ করি। সেরকম একটি উদ্দেশ্যকে সামনে রেখেই লিড এইচআর টক উইথ মুরাদের যাত্রা শুরু। আজকে আমাদের এই নতুন এপিসোডে অতিথি হিসেবে আছেন জনাব ইরশাদুর রহমান, হেড অফ হিউম্যান রিসোর্সেস, শান্তা হোল্ডিংস লিমিটেড। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআর অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক চলুন আজকের অতিথির কাছে আমরা যাই এবং জেনে নিই তার নানান অজানা কথা। ইরশাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন স্বাগতম। আছেন মুরাদ ভাই? আছি আলহামদুলিল্লাহ, স্বাগতম আজকের প্রোগ্রামে। থ্যাংক ইউ কেমন সো মাচ। লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মুরাদ ভাইয়ের মতো একজন স্বনামধন্য মানুষের আমন্ত্রণে যে এখানে আসতে পারা, এটা আমার জন্য একটা বড় অনারের ব্যাপার। আচ্ছা ইরশাদ ভাই, থ্যাংক ইউ। আপনার আসলে আপনি অলওয়েজ ভেরি হাম্বল, এটা আমি জানি, মানে ডাউন টু আর্থ। আপনার সুদীর্ঘ কেরিয়ার ইরশাদ ভাই, আমরা একটু পেশাগত গল্প করব এখন। আপনার এই যে প্রথম আপনি একটা ডিসিপ্লিন লাইফে, অর্থাৎ প্রত্যেক জায়গায় আমাদের ডিসিপ্লিন হওয়া উচিত, বাট আপনি আর্মিতে ছিলেন। এটা জি। আপনি কর্পোরেট লাইফে এমনভাবে মিশে গেছেন যে আপনি, মানে অনেকেই হয়তো জানেও না যে আপনি একজন মেজর, রিটায়ার্ড মেজর। হ্যাঁ, তো অনেক বিএম সাথে এর হয়েছে এটা। 28 লং কোর্সে সম্ভবত আপনি জি। ছিলেন। জি। ওখানে একটা লম্বা সময় ছিলেন, এরপরে কেরিয়ারে কর্পোরেটে আসলেন। জি। এই যে সুদীর্ঘ যাত্রা, এই যাত্রাটাকে যদি একটু সামারাইজ করে আজকে আমাদের দর্শকদের জন্য বলেন, যে একেবারে স্কুল লাইফ থেকে শুরু করে কিভাবে আজকের ইরশাদ ভাই হয়ে উঠলেন। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ মুরাদ ভাই। বেসিক্যালি যেটা হয়েছে যে স্কুল কলেজ তো একটা পড়াশোনার স্বাভাবিক পথ। আমি ধানমন্ডি স্কুল অ্যান্ড নর্ডেম কলেজে পড়াশোনা করেছি, অ্যান্ড দেন এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, অ্যান্ড দেন তখনই আর্মিতে একটা সুযোগ আসে। আম, এটা আমার কত সালের দিকে? এটা হচ্ছে 1990 সাল। হুম, হুম। নব্বই নব্বই তো এইচএসসি দিলাম, তারপরে হচ্ছে 91 ঢুকলাম আর্মিতে। তো যেটা হয়েছে তখন তো তরুণ একটা মন, অনেক কিছুই করতে ইচ্ছে করে। তো আমার দুলাভাই ছিলেন, উনি ডিফেন্সের মেডিকেল ইয়েতে ছিলেন, ডিপার্টমেন্টে। সো ওখান থেকে ওনাকে দেখে মনে হলো যে এরকম একটা স্মার্ট মানুষ, তার ড্রেস আপ, তার কথাবার্তা, তার চালচলন মানে একদম ডিফারেন্ট লেভেলের। তো ওখান থেকেই বেসিক্যালি ইন্সপিরেশনটা পাওয়া যে দেখি না ওরকম একটা জায়গায় গেলে কেমন লাগে। অ্যান্ড অ্যান্ড দেন পরীক্ষা দিলাম, অ্যান্ড চান্স পেয়ে যাওয়ার পরে তখন তো অনেক প্রশ্ন যে কিভাবে যাব কি যাব না। তো সামহাও চলে গেলাম আর কি আর্মির মতো একটা জায়গায়, যেখানে আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যাপার। সো আই এনজয়েড দি জার্নি ইন মাই আর্মি। সো ওখানে ঢুকার পরে যেটা হলো যে মনে হচ্ছে যে কোথায় এসে পড়লাম, একটা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গা। আমি তো পড়াশোনার জায়গা থেকে এভাবে এত কঠিন একটা ব্যবস্থাপনার মধ্যে পড়বো বুঝতেই পারিনি। তো সামহাও উই কুড সার্ভাইভ, অ্যান্ড মুরাদ ভাই নিজেও সেমি ডিফেন্স। মেরিনার হিসেবে ক্যাডেটের জীবনটা জানেন কেমন হ্যাঁ। যায়। সো বাট ট্রুলি স্পিকিং, ইনসাইড অফ মাই হার্ট আমি যেটা ফিল করি যে ওরকম একটা ডিসিপ্লিনারি একটা জার্নির মধ্যে দিয়ে যাওয়াতে সবকিছু অনেক অর্গানাইজড হয়ে গেছে, অনেক কিছু, অনেকগুলি চিন্তা অনেক ডিফারেন্ট ওয়েতে করা সম্ভব হয়েছে। সামারি ডিফেন্সে খারাপ ছিলাম না। মানে যতটুকু বুঝতে পারেন ওখানে কোর্স, আপনিও জানেন যেটা, সেটা হচ্ছে ওখানে কোর্সগুলি হয়, বিভিন্ন ট্রেনিংগুলি হয়, ট্রেনিংগুলিতে ভালো করার পর ভালো পোস্টিং হয়, বা আস্তে আস্তে সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন অ্যান্ড মেজর হওয়ার পরে প্রায় 18 বছর জার্নি ইন দি আর্মি। অ্যান্ড দেন আই হ্যাভ ডিসাইডেড যে এই লাইফটা তো দেখলাম, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই এটা খুব ভালো একটা লাইফ, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আরো কিছু করার একটা সুযোগ তৈরি হওয়া দরকার। তো এখানে অবশ্য আমাকে ইন্সপায়ার করেছে আমার ওয়াইফ, যে যে কর্পোরেটে তখন ছিল। শি ইজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো ওর সাথে কথা বললে আমার মনে হয়েছে যে আসলে বাইরের জগৎটাকে আরেকটু এক্সপ্লোর করা যেতে পারে। ওই অভিপ্রায়ে এরপরে আহ, একটু আর্লি রিটায়ারমেন্টে গেলেন। একটু আর্লি রিটায়ারমেন্টের অপশন দিলাম।
প্রথমত ছাড়বেই না, অ্যান্ড দেন লট অফ ক্যাওস, অ্যান্ড দেন সামহাউ ম্যানেজ করে তারপরে হয়তো বাইরে আসা। এটা And কত সালে আসলেন এটা আপনি? হচ্ছে 2010-এ। 10-এর দিকে। দুই আচ্ছা। হাজার দশে বের হলাম। ইন দ্য মিন টাইম আমি এমবিএ করলাম আইবিএ থেকে, অ্যান্ড দেন এর উপর বেস করে বাইরের কর্পোরেট লাইফে আসা শুরু করলাম। প্রথম জব ছিল আমার নেসলেতে, নেসলে বাংলাদেশ, উইচ ওয়াজ আ ভেরি ফ্যান্টাস্টিক গ্রাউন্ড টু স্টার্ট উইথ। আমাকে মানে আমার লাইনটা কিভাবে তৈরি হওয়া উচিত সেটা আমাকে ওই নেসলে থেকেই জ্ঞান অর্জনটা হলো। অ্যান্ড দেন ওখানে পরে তারপরে শান্তা হোল্ডিংস লিমিটেডে আসলাম, যেখানে প্রায় 11 বছর ধরে জব করছি অ্যাজ হেড অফ এইচআর। হোয়াট এ ক্যারিয়ার জার্নি। অল থ্যাংক ইউ টুগেদার সো মিলে মাচ। আমি যদি বলি যে কমিশন পাওয়ার পর থেকে 93 থেকে এই যে 2024, টোয়েন্টি প্রায় ফোর প্রায় 31 বছরের সুদীর্ঘ জার্নি। আপনি হ্যাঁ, কিন্তু ইউ আর একটু টু ইয়াং। মানে তো বড়ই লাগছে কিন্তু না বাট স্টিল ইউ আর অ্যাপারেন্টলি টু ইয়াং। থ্যাংক ইউ এখন সো যদি মাচ। বলি যে লম্বা কেরিয়ার, হুম মানে হুম। প্রায় 31 বছরের কেরিয়ার, এই দীর্ঘ কেরিয়ারে কোথাও কি কোনো বড় রকমের চ্যালেঞ্জ ফেস করেছেন, যেটা ওই চ্যালেঞ্জের থেকে উত্তরণের গল্পটা যদি বলেন? কারণ আমরা তরুণদের, আমাদের বিরাট একটা টার্গেট অডিয়েন্স হলো তরুণরা বা ওকে গ্রাজুয়েটিং ওকে স্টুডেন্টরা। ওকে। ওরা সফল যারা মানে পেশাগত জীবনে, তাদের জীবনেও যে মানে উত্থান পতন থাকতে পারে, চ্যালেঞ্জ থাকতে পারে, এটা আরো বিশ্বাস করতে চায় না। তো আপনার যদি এরকম কোনো চ্যালেঞ্জ থাকে, না সেটা ডেফিনেটলি, যদি একটু খোলাসা করেন এবং কিভাবে উত্তরণ হয়েছিল। না ডেফিনেটলি। আমার আসলে এই জার্নির সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমার মিলিটারি লাইফ থেকে কর্পোরেট লাইফে আসার যে ওই ট্রানজিশনটা। ট্রানজিশনটা। হুম হুম। এই ট্রানজিশনটা আসলে বড়, তার কারণ হচ্ছে মনে অনেক ফিয়ার থাকে যে আমি একটা যেরকম লাইফ দিয়ে যাচ্ছিলাম একটা লম্বা সময়, 16 বছর ধরে এই লাইফটাতে ছিলাম, অ্যান্ড একটা ছকে বাঁধা লাইফ। একদম ছকে বাঁধা লাইফ। একটা একটা কি বলবো, স্টার্ট থেকে যেভাবে শুরু করে সামনে যাওয়া যায় একইভাবে সামনে যাওয়া, কিন্তু যখন কর্পোরেট লাইফে ঢুকতে হবে, সো ওই সময়টা আসলে অনেক ভীত ছিলাম। মানে আই ওয়াজ অ্যাফ্রেড অফ হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড আই এম গোয়িং ইনটু, যার সম্পর্কে আমার ধারণা খুব কম। মানে এটা যদি আমরা এক কথায় বলি, ফিয়ার অফ ফেইলার। ফিয়ার অফ ফেলিয়ার, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। একদমই রাইট কথা বলেছেন যে হুম হুম। ওখানে তো একটা সার্টেন জায়গায় ছিলাম, বাট এখানে এখন নতুন করে আমাকে নিজেকে স্ট্যাবলিশ করার জন্য যে চ্যালেঞ্জটা, সেটা ইট ওয়াজ রিয়েলি ফিয়ারফুল। আই রিমেম্বার আমি 4 মাস আমার চাকরি ছিল না। সো এই 4 মাস আমি খালি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি যে কোথায় কোথায় গেলে আমি রাইট লার্নিংটা পাবো, রাইট ওয়েতে নিজেকে গড়ে তুলতে পারবো। ইট ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং, অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জিং, যে এই ট্রানজিশনটা কি করে পার করব। তো বিভিন্ন জায়গায় গিয়ে সিভি দিতাম, কথা বলার চেষ্টা করতাম, হেড হান্টারদের কাছে যেতাম। ইট ওয়াজ ডিফিকাল্ট, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, বাট মানে আমি খুব লাকি যে আই গট অল দিস সাপোর্ট ফ্রম দ্য ফ্যামিলি, যার যার ইন্সপিরেশনটা ওয়াজ মানে আমার খুব দরকার ছিল। আমি আমি ফ্যামিলির ব্যাপারে আসবো, আমার আমার মাথার ভিতরে একটা প্ল্যানিং আছে। তো ওকে এনিওয়ে, ওকে। আপনি শান্তা হোল্ডিংসে আছেন বর্তমানে জি হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে, এবং একটা দীর্ঘ সময় ধরে, বলতে গেলে 2013 থেকে আমি যতটুকু 13 জানি। থেকে, জি জি হ্যাঁ, জি। 11 বছরের মতো। তো লম্বা সময়। এখানে যেহেতু কর্পোরেটে হিউম্যান রিসোর্সের হেড হিসেবে আছেন, তো আমার একটা কোশ্চেন হলো যে আমরা অর্গানাইজেশনের কালচার এবং ভ্যালুস, এই দুটো টার্ম আমরা এমপ্লয়ীদের ভিতরে ক্যাসকেড ডাউন করার চেষ্টা করি বা তাদের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি জি জি অর্গানাইজেশনের। জি। এই জায়গাটা মানে কিভাবে হলে এমপ্লয়িরা গুড ফিল পায় এবং সেটা তাদের প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাইজ করতে হেল্প করে বলে আপনি মনে করেন? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ মুরাদ ভাই। আমার খুব প্রিয় একটা সাবজেক্ট হচ্ছে কালচার নিয়ে কথা বলা। হুম হুম। এর কারণ হচ্ছে এটা যে হোয়াট আই ফিল, আমার যেই কালচার আমাকে, লেটসে আর্মি আমাকে যে কালচারে শিখিয়েছে, ওই কালচারটাই কিন্তু ভবিষ্যতে আমাকে ভালো করার জন্য হেল্প করবে, অর গ্রো করতে হেল্প করবে। সো একটা ফ্যামিলি তো একটা কালচার থাকে, অর্গানাইজেশনের কালচারটা যদি পজিটিভ থাকে এবং এটা প্রসেস ওরিয়েন্টেড হয়, তখন যারা এর ভিতরে কাজ করে তাদের কাজ করতে একটা একটা মানে সার্টেন ডিরেকশন পায় যে এভাবে কাজ করলে রাইট ফিটিংটা হবে। সো এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি যদিও দুইটা সিনোনিমাস, বাট রাইট এফিসিয়েন্সিটা আসলে প্রোডাক্টিভিটি হাই হবে। এবং এক্স্যাক্টলি। একটা কর্পোরেট অর্গানাইজেশন তাই চায়, একটা বিজনেস অর্গানাইজেশন তাই চায় ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। সো এটার জন্য কিন্তু রাইট কালচারটা যদি থাকে, তাহলে আমি ভালোভাবে আমাকে আমাকে পুরাটা মেলে ধরতে পারবো। সো এই কারণে আমি আমাদের অর্গানাইজেশনের কথা বলতে পারি, আমরা সবাই চেষ্টা করি এমন একটা কালচার তৈরি করতে, যে কালচারটা যেন রাইট ভ্যালু বেসড হয়। এবং এটা ডেফিনেটলি ইনক্লুসিভ কালচার। অ্যাবসলুটলি, পুরাপুরি যে কোনো ডিসিশন মেকিং, যে কোনো কাজ যদি
সবাইকে নিয়ে একভাবে করতে পারি। আমরা যদি ক বলি, আমিও ক বলতে যা বোঝাবো, আপনিও যদি ক বলতে সেম কথায় সেম জিনিস বোঝেন, কাজ করাটা কোনো ব্যাপারই না, খুব ইজিলি কাজ করা যায়। সো উই এক্স্যাক্টলি। কল ইট সাইনার্জিস্টিক এফোর্ট। সো রেজাল্টটা খুব ইজিলি পাওয়া যায়। সো আমরা যেটা চেষ্টা করি, কালচারটা যেন ভ্যালু বেসড হয়, যে ভ্যালুসগুলো আমাদেরকে ড্রাইভ করবে, গাইড করবে টুয়ার্ডস দ্য রাইট পাথ, সো দ্যাট আমরা এফিশিয়েন্টলি এবং খুব ভালো মজা করে কাজ করতে পারি। মজা করে কাজ করলে কিন্তু এবং রেজাল্ট এটার রেজাল্টটাও ভালো আসে, ইজিলি পাওয়া সম্ভব। মানে প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাইজ হয় আর কি। অ্যাবসলিউটলি তাই। সো এটাই। এই কারণে আমরা আমাদের যে কোনো নিউ জয়নার থেকে শুরু করে রেগুলার বেসিসে আমরা কালচারের ব্যাপারে অনেক কথা বলতে থাকি। আমাদের সিও ভ্যালুস নিয়ে থেকে অনেক শুরু কথা করে বলতে থাকেন। ভ্যালুজ নিয়ে তো একটার পর একটা সেশন চলতে থাকে। ভ্যালুর ইন্ডিকেটার্স অ্যান্ড পজিটিভ ইন্ডিকেটার্স, নেগেটিভ ইন্ডিকেটার্স, মানে কি করলে বুঝবো যে সে রাইট কালচারে কাজ করছে, কি করলে বুঝবো যে সে আসলে রাইট কালচারে কাজ করছে না। মানে যতটুকু ডোজ ডিফাইন, ডন্টস, তারপরে মানে অ্যাবসলিউটলি প্রস এন্ড কনস অ্যাবসলিউটলি, সবকিছু এটার একদম শেয়ার তাই। করা হয়। ওগুলি সব সেট করার পরে আরেকটা যেটা কাজ করি সেটা হচ্ছে প্রসেসটাকে ডিফাইন করে দেই, যে আচ্ছা। দিস ইজ দ্য প্রসেস দ্যাট ইউ শুড ওয়ার্ক, যেটা আমিও জানি আপনিও জানেন। সো ওই প্রসেসটা যখন স্ট্যাবলিশ হয়ে যায় তখন রাইট একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। ওকে, এই প্রসেসের সূত্র ধরে আমি একটু পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমে যেতে চাই। ওকে ওকে। পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ান্স আপন এ টাইম, আমার মনে হয় স্টিল কিছু কিছু অর্গানাইজেশনে, সরকারি প্রতিষ্ঠানে বিশেষ করে, এটার নাম ছিল এসিআর, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। রাইট। অর্থাৎ যার ব্যাপারে মূল্যায়ন করা হলো উনি যদি জানতেই না পারলেন যে কি মূল্যায়িত হলো, তাহলে তো ওনার ইমপ্রুভমেন্টের সুযোগ নাই। তো একদমই তাই। এই যে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এটা অর্গানাইজেশনে যদি এটাকে ট্রান্সপারেন্ট এবং ভিজিবল করা যায়, তাহলে কিভাবে অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে বলে আপনি মনে করেন? বিউটিফুল বিউটিফুল। এটা আরেকটা জায়গা যেখানে আসলে ইমপ্রুভমেন্টের শেষ নাই। হুম। আহ, যেটা আপনি বললেন যে এসিআর বা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টটা, যেটা আমার ইভেন ডিফেন্সেও ছিল, সেটা হচ্ছে আমি গত 1 বছর কি করলাম সেটার একটা ফলাফল। বাট এখন অর্গানাইজেশনগুলি যেটা করে, বিএসসি বেস কেপিআই পারফর্ম যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, যেটা মানে ব্যালেন্স আপনিও স্কোর কার্ডের যেটা, হ্যাঁ। ব্যালেন্স স্কোরকার্ডের যে সিস্টেমটা আছে, তাতে হচ্ছে আমি ভবিষ্যৎটা আগে ডিফাইন করি, এক্স্যাক্টলি। যে আমি কোথায়, আমি আমি যেতে আমি কি চাই। কি কোথায় যেতে চাই এবং কি কি রেজাল্ট দেখতে চাই। হুম। সো অবজেক্টিভটা সেট হয়ে গেলে আমার ওই রাস্তায় হাঁটা বা দৌড়ানো কিন্তু ইজিয়ার। এক্স্যাক্টলি। সো আই নো এক্স্যাক্টলি ওয়ার আই নিড টু হিট, আই নিড টু গো। এখন পুরো অর্গানাইজেশন যদি সবারই এরকম যাত্রাটা, ডেস্টিনেশনটা জানা থাকে। ডেস্টিনেশন জানা থাকে, ওই ডেস্টিনেশনগুলি কিন্তু আলটিমেটলি কোম্পানির অবজেক্টিভ। এক্স্যাক্টলি। সো বিজনেস রেভিনিউ বলেন, প্রফিট বলেন, বা বিজনেসকে সামনের দিকে নিয়ে যাওয়া বলেন, পুরা ব্যাপারটা অ্যালাইনমেন্ট যদি করতে চাই, তাহলে এই এই দূরেটা দেখা, উই কল ইট বিগিনিং দি এন্ড ইন মাইন্ড। এক্স্যাক্টলি। শুরুই যদি করতে পারি এবং এন্ডটা যদি দেখে, হ্যাঁ। তাহলে কিন্তু রাইট ডিরেকশনে যেতে পারি। এক্স্যাক্টলি। সো এই জায়গাতে আমার মনে হয় যে আমরা, আমি অর্গানাইজেশনে লম্বা সময় ধরে কাজ করে দেখেছি যে যত আমি ট্রান্সপারেন্সি দিতে পারবো ইন টার্মস অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট, আমি যা পারফর্ম করব আমি ঠিক ওই বেসিসে আমার রেজাল্টটা পাবো। এক্স্যাক্টলি। এই ব্যাপারটাকে যত আমি রাইট ওয়েতে এস্টাবলিশ করতে পারবো, তত এফিশিয়েন্ট এবং রাইট প্রোডাক্টিভিটিটা পাবো। দ্যাটস হোয়াট উই ফেল্ট। সো এই কারণে আমরা এই আমাদের কালচারের পাশাপাশি পারফরমেন্স ওরিয়েন্টেশনটাকেও খুব মানে খুব স্ট্রংলি, ট্রান্সপারেন্ট এবং ভিজিবল করা হয়। জি জি, যতটা ট্রান্সপারেন্ট এবং লেটস সে আমার যে কেপিআই, এটা ইভেন আমার এক্সিকিউটিভ জুনিয়র মানে যে আছে, সেও কিন্তু জানে যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক হি ইজ ডুইং, সো দ্যাট উই ক্যান রিচ আপ টু দ্য অবজেক্টিভ। ওকে, ওকে। সো এই যে শান্তা হোল্ডিংস, একটা রিয়েল এস্টেট ডিভিশনে আপনি হেড অফ এইচআর হিসেবে আছেন প্রায় 13 বছর আমি বলবো। তো এই রিয়েল এস্টেট ডিভিশনে আমরা গত কয়েক বছরে কিছু চ্যালেঞ্জ দেখেছি, আমরা কিছু গ্লোবাল চ্যালেঞ্জ, কিছু ন্যাশনাল চ্যালেঞ্জ। যে আমাদের এক ডলার ক্রাইসিসের একটা ইস্যু ছিল, এখানে তো সকল ইন্ডাস্ট্রি সমানভাবে প্রায়োরিটি পায়নি। তারপরে বিশ্ব মন্দার কথা যদি আমরা বলি, কোভিড তো আছে এর আগে। জি, এতগুলো ইয়ার পরে মানে রিয়েল এস্টেটের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ এখন বর্তমানে ফেস করছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি পুরো বাংলাদেশে, এবং ওকে সেই ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি কাস্টমাইজ করে বলি, একজন হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে কিভাবে কন্ট্রিবিউট করছেন টু ওভারকাম ওকে দিস চ্যালেঞ্জ? ওকে। না, থ্যাংক ইউ সো মাচ। এই রিয়েল এস্টেট সেক্টরটা আসলে অন্য সেক্টরগুলির তুলনায় একটু ডিফারেন্ট, বিকজ এর প্রোডাক্টটা এমন যেটা মানে একটা বড় প্রোডাক্ট, ইটস একটু নট এক্সপেন্সিভ এবং এক্সপেন্সিভ, এবং মানুষ যখন এই প্রোডাক্টটা নিতে চায় তখন ওই চিন্তা ভাবনা করে নেয়। সো কাস্টমার সেগমেন্টটাও ভেরি শর্ট লিস্টেড। অ্যাবসলিউটলি, কাস্টমার সেগমেন্টও খুব আলাদা আলাদা করে হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করে।
তো আমাদের রিয়েল এস্টেটে যেটা বড় সমস্যা তৈরি হয় যখন এরকম গ্লোবাল ক্রাইসিসগুলো হয়, তখন হচ্ছে মানুষ আনসার্টেনিতে চলে যায় যে এত বড় একটা ইনভেস্টমেন্ট যে করতে যাব, এটা কি ইজ ইট দ্য রাইট টাইম দ্যাট উই আর ডুইং। অ্যান্ড দেন বিভিন্ন সময়, যেমন আমি 2013-র কথা বলতে পারি, এরপরে কোভিডের পিরিয়ডটা, এই সময়গুলিতে সামহাও আমরা মানে ওভারঅল সেক্টরগুলি খুব স্লো হয়ে যায়, মানে এই সেক্টরটা ইন পার্টিকুলার, এই সেক্টরটা একটু স্লো হয়ে যায়। সো সর্ট অফ সার্ভাইভাল মোডে যেতে হয়। ইনফ্যাক্ট আমার মনে হয় অন্য অন্য সেক্টরগুলিতেও তখন তাই তখন কি আছে। ডাউন সাইজিং করতে হয় কোনো ধরনের? না, আল্লাহর রহমতে আমরা আমরা ডাউন সাইজিং হয়তো কেউ কেউ করেছে, বাট শান্তার ডাউন সাইজিং করতে হয়নি। মাশাআল্লাহ। বিকজ আমরা একটা একজনকে নেয়ার সময় অনেক চিন্তা করে নেই যে একে আমরা যেন রাইট ওয়েতে রাখতে পারি। ইটস লাইক এ বিগার ফ্যামিলি। সো এই ফ্যামিলিতে যেই ঢুকে তাকে যেন আমরা, নার্সিং করা যায় ঠিক মতো, তাকে রিটেন করা যায়, তাকে যদি এগুলো একটার দিকে না পারে অন্য কোনো জায়গায় তাকে রোটেশন যেন করে হলেও। রোটেশন হলো, এক্স্যাক্টলি। সো আমাদের এই দুইটা সময় আমাদের ডাউনসাইজিং করার প্রয়োজন হয়নি। আহ, আমরা খুব স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ওই সময়টাতে চেষ্টা করেছি নিজেদেরকে একটু ধৈর্যের মধ্যে একটু রেজিলিয়েন্ট রাখা, সো দ্যাট আমরা এই চ্যালেঞ্জটা রাইট ওয়েতে পার করতে পারি। এই সময় হেড অফ এইচআর হিসেবে বা আপনার টিম যারা আছে তারা কি এমপ্লয়ীদেরকে কাউন্সেলিং বা অন্য কিছু করে লোকজনকে মানে? আমাদের এই এই সময়টায় বড় যেটা কাজ যেটা করি আমরা, সেটা হচ্ছে আমরা ওদেরকে আরো মানে মানে সবাইকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি আরো বেশি করে, সো দ্যাট আমরা তাকে ম্যাক্সিমাইজ করতে পারি তাদের পোটেনশিয়ালকে। লাইক মাল্টিটাস্কিং একটা শব্দ আছে, যে একই মানুষকে কিভাবে আরো ডিফারেন্ট জায়গাতে কাজে লাগানো যায়, ডাইভার্সিফাইড কাজে লাগানো যায়। ডাইভার্সিফাইড কাজে লাগানো যায়, এই জায়গাতে আমরা বেশি ফোকাস করার চেষ্টা করেছি এই সময়টাতে ইন পার্টিকুলার, সো দ্যাট তাকে কোনো না কোনোভাবে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। তার সে যদি কোনো জায়গায় কাজ কমেও যায়, অন্য কাজগুলিতে যেন তাকে রাইট ওয়েতে স্ট্যাবলিশ করতে পারি, তাকে তাকে যেন ওই ইন্সপিরেশনটা দিতে পারি। ওকে। সো কঠিন সময়, বাট আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমাদের পুরো ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা করে, আমরা সবসময় চিন্তা করি ইটস এ বিগার ফ্যামিলি। ওকে। এই ফ্যামিলি থেকে কাউকে বাদ দেয়া, মানে নেয়ার সময় যেমন চিন্তা করে নিতে হবে, বাদ দেওয়ার সময় তার 3 গুণ বেশি চিন্তা করতে হবে যে একে বাদ দিচ্ছি কেন, ভেরি ট্রু, হোয়াট হ্যাভ উই ভেরি ট্রু, ডান ফর ভেরি হেম। ট্রু। সো ওই ওই কারণ এমপ্যাথেটিক একটা দৃষ্টিভঙ্গি তো থাকেই। সাংঘাতিক বেশি, হ্যাঁ, হ্যাঁ, সাংঘাতিক হ্যাঁ। বেশি। ইভেন আমাকে যদি কাউকে ছেড়ে দিতে হয়, আই হ্যাভ টু গো টু দি টপ লেভেল, হাইয়েস্ট লেভেল, যে কেন আমাকে ছাড়তে হচ্ছে। এবার একটু পার্সোনাল ওকে, কিছু কোশ্চেন করব। আচ্ছা। এটা হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে একটা কথা আছে। আমি আপনার সাথে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে জানি যে ভাবি একজন ওয়ার্কিং প্রফেশনাল। উনি বুয়েটের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পরবর্তীতে সাপ্লাই চেইনে উনি প্রফেশনাল ডেভেলপ করেছেন এবং মোস্টলি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে উনি জব করেছেন আমি যতটুকু জানি। জি। এই যে ভাবি জব করছেন এবং একজন সিঙ্গার, পপুলার সিঙ্গার, আপনিও কর্পোরেট প্রফেশনাল। দুইজনের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, কেমিস্ট্রিটা কিরকম হয়? মানে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয় কিনা? ওকে, আমার ক্ষেত্রে আসলে এই অনুভূতিটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমার আসলে, আমি আগেও যেটা বলছিলাম যে আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমার ওয়াইফের একটা একটা বড় ভূমিকা ছিল ইন টার্মস অফ আমি আমি একটু ডেভেলপিং পজ দিতে মাইসেলফ। চাই। আমি দর্শকদের একটু বলতে চাই। আমি ভাবির নামটা বলতে ভুলে গেছি। তো ফাতেমা জাহাঙ্গীর জুলি। জুলি নামে যে গায়িকাকে আমি চিনি, আজকের অতিথি হলেন অতিথির স্পাউস উনি। আ প্লিজ আপনি। হ্যাঁ, ওইটাই। এই প্রসঙ্গে আমিও বলি, সেটা হচ্ছে আহ, বিয়ের আগ পর্যন্ত বা যখনও জুলি হয়ে ওঠেনি, তখন ছিল হচ্ছে আমার নাম মেজর ইরশাদ, ও ছিল মিসেস ইরশাদ। ওকে। আর যখন ও পপুলার হয়ে গেল তখন এই জুলিকে চিনে না, জুলি জুলির ওর হাসব্যান্ড। হাজবেন্ড এটা। তো আমি দেখলাম আমার প্রমোশন হয়েছে আর কি ওই দিক থেকে, যে মেজর ইরশাদ থেকে জুলি হাজবেন্ডে পরিণত হলাম আর কি। হুম, হুম, হুম। আম, ওই জায়গায় যাওয়ার আগে আমি আসলে শান্তার কথা আবার আনতে চাই। আমাদের ম্যানেজমেন্ট ফিলোসফিতে আমাদের যে ওয়ার্কিং টাইম, এই টাইমের বাইরে আমরা চাই না যে কেউ কাজ করুক। আমাদের অফিস টাইম 8:30 থেকে 5:30 পর্যন্ত। 5:30টার পরে, ইনফ্যাক্ট এই কয়েকদিন আগেও আমাকে লাইট অফ করার একটা ইয়ে করেছিলাম যে আম, এখানে এত বেশি সময় থাকার কোনো কারণই নাই, 8 ঘন্টার পরে কাজ থাকারও কথা না। এক্স্যাক্টলি। সো উই ওয়ান্ট আওয়ার পিপল টু লিভ আওয়ার অফিস রাইট অ্যাট 5:30, ম্যাক্সিমাম 6টা পর্যন্ত হয়তো থাকতে পারে। সো এই যে ব্যাপারটা, এটা আমি শুরু থেকেই এই এই ফিলোসফিটা পেয়েছি আমাদের যে ম্যানেজমেন্ট আছে সেখান থেকে, এবং রাইটলি প্রিচ করতে পারি। অ্যান্ড
যেটা ঘটে সেটা হচ্ছে আমি কিন্তু ঠিক 6:30 থেকে কিন্তু আমার পার্সোনাল লাইফটাকে আমি প্ল্যান করতে পারি রাইট ওয়েতে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মাঝে মাঝে দুই একদিন হয়তো কাজের প্রেশার থাকতেই পারে, হুম, হুম। বাট এই এই জিনিসটা আমাকে হেল্প করেছে টু টু লুক অ্যাট মাই ফ্যামিলি। ফ্যামিলি ইন এ রাইট পসিবল। আমি আমার মেয়েকে পড়াই, আম, বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর ওর সাথে গল্প করি, ওর সাথে পড়াই। অ্যান্ড দিস কেম ফ্রম ফ্রম মাই ম্যানেজিং ডিরেক্টর, যিনি আমাকে বলছিলেন যে বাচ্চাদের সাথে তোমার তোমার সন্তানের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা রেখো। যখন আস্তে আস্তে বড় হতে থাকে, যে যে ডিস্টেন্সটা তৈরি হয় ওটা হতে দিও না। তাতে হবে কি, ওর যে ট্রাস্টটা, ওর যে রিলায়েবিলিটিটা ওটা থাকবে রাইট ওয়েতে। অ্যান্ড ওকে, ইউ উইল নট ফিল অ্যালোন সামটাইমস আফটার, যখন সে বড় হয়ে যাবে। ওকে। আমার কাছে এটা এখনো মাথায় স্টাক হয়ে আছে যে দিস ইজ দ্য গাইডলাইন দ্যাট আই গট, অ্যান্ড আই ট্রাই টু রিমেইন ইন দিস শু, যে আমার ফ্যামিলিকে আমার রাইট ওয়েতে সময় দিতে হবে। আমার পরবর্তী কোশ্চেনটা মূলত আপনার মেয়েকে নিয়ে ছিল। আচ্ছা 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 আচ্ছা। ও ক্লাস 7-এ পড়ে, গ্রেড 7-এর স্টুডেন্ট জি। যতটুকু আমি জানি। প্যারেন্টিং বলে একটা কথা আছে। ওর ক্ষেত্রে আপনি কিভাবে তাকে এই যে একটা জিনিস এক্সেলেন্ট বললেন, কোয়েশ্চেন। সময় দিয়েছেন, এর বাইরে যদি কোনো কিছু আপনার মনে হয় যে মানে শেয়ার করবেন, যেটা না, অফকোর্স অনেকে হয়তো অফকোর্স জেনে অফকোর্স। উপকৃত হতে পারে? আমার সন্তানের কাছে আমি এবং আমার ওয়াইফ দুজনই বন্ধুর মতো। ওকে। সো টু আওয়ার ইন দ্য সিন্স আমরা দুইজনই ওয়ার্কিং প্রফেশনাল, আমাদের কাছে একটা জিনিস সবসময় আসে, যে এই যে বলে না মানুষ প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, হুম। আমাদের কাছে ব্যাপারটা এরকম না। হ্যাঁ। আমার সিওর নাম আমার মেয়ে জানে। যখন আমাদের কথা হয় তখন ও কথাবার্তাগুলি শুনে যে কি জাতি কিভাবে আমাদের কনভারসেশন হচ্ছে। সো প্রফেশনালি যেমন আমরা অনেক কিছু ডেভেলপ করার চেষ্টা করি, কমিউনিকেশন, নেগোসিয়েশন, প্রেজেন্টেশন, এই যে ব্যাপারগুলি বলি, আমি কিন্তু আমার ফ্যামিলিতে আমার আমার সন্তানকে কিন্তু একইভাবেই মোল্ড করার চেষ্টা করি। টনি রবিন্সের একটা অনলাইন সেশন আমরা অ্যাটেন্ড করছিলাম, আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চা একসঙ্গে। একসঙ্গে। মানে গ্রেট। উই ফেল্ট গুড অ্যাবাউট যে আমরা একসাথে শিখছি। কোন একটা কিছু শিখলে, আমরা যেমন কাইজেন একটা বই নিয়ে বাসায় কাজ করছিলাম। লিন মানে ম্যানেজমেন্ট বা রাইট কাইজেন। রাইট, কাইজেন মানে ধরেন মানে খুব, 5S হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, হুম। 5S এর 5Sটাকে এখন বাসায় তো ঠিক ওরকম করে হ্যাঁ, 5S হ্যাঁ। টাইপ করে বলতে পারি না। যেটা বলি যে মা, একটা নেইল কাটার আমি এমন জায়গায় যেন না রাখি যে আমার আমার যেন 30 সেকেন্ডের বেশি সময় না লাগে ওটা বের করতে খুঁজে। সো তুমি তোমার রাবার পেন্সিল স্ট্যাপলার এমন ভাবে রেখো না যেন তুমি বেশি সময় নাও এটা খুঁজে বের করতে, ওই সময়টা তুমি অন্য জায়গায় কাজে লাগাতে পারো। সো এই ব্যাপারটাকে আমরা মোটামুটি অ্যালাইন করে নিয়েছি, এবং আমি আমি চেষ্টা করি যেটাই শিখি না কেন সেটা ওকে শেয়ার করতে। কয়েকদিন আগে ওকে। ফাইনম্যান টেকনিকের একটা ব্যাপার ওর সাথে শেয়ার করছিলাম, কি করে মনে রাখা যায় ভালো করে। সো দিস ইজ সামথিং, যদি আমি দুটাকে মিলে যদি বলি, যে ওই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলছিলেন, আমরা মোটামুটি একই কাঠামোর মধ্যেই আছি, কাঠামোর বাইরে নাই। ওকে। সো দিস হেল্পস মি টু থিঙ্ক ইন আ সিমিলার লাইন, সিমিলার ওয়ে, সবাই একইভাবে যেন আউটপুটটা দিতে পারি। আশা করি অনেকেই অ্যালাইন করবে তাদের পার্সোনাল লাইফের সঙ্গে এটা যদি খুব কোনো। দরকার, হ্যাঁ, এটা খুব হ্যাঁ। দরকার। জব সুইচিং নিয়ে আমাদের এক একজনের এক এক রকম মতামত। কর্পোরেটে যারা আছি, একটা গ্রুপকে আমরা দেখি যে ফ্রিকোয়েন্টলি জব সুইচ করে, 2 থেকে 3 বছর পর পরই জব সুইচ করে নতুন ওয়ার্ক প্লেসে যাচ্ছে। আবার আরেকটা গ্রুপ লাইক আপনি বা আমিও টু সাম এক্সটেন্ট। জি জি, তো আপনি তো এই যে একটা জায়গায় লম্বা আপনি সময় দুই ধরে হাজার আছেন। তেরো থেকে শান্তা হোল্ডিংসে আছেন, আমি মোর দেন 8 ইয়ার্স এলিট পেন্টে আছি। তো এই যে আপনি, আপনার পার্সোনাল ফিলোসফি কি? মানে এটা সরকারি জব তো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যুস। ওকে। একবার ওয়ান্স ইন এটা রিটায়ারমেন্টে যায় সাধারণত, এক্সেপ্ট ডিফেন্স, বাকি সিভিলিয়ান জবের ক্ষেত্রে একদম এজ গ্রুপ যেটা আছে সরকারিভাবে হুম রিটায়ারমেন্টের, হুম হুম। সেটাতেই রিটায়ারমেন্টে যায়। বাট এই প্রাইভেট জবের ক্ষেত্রে আপনার অপিনিয়নটা কোন দিকে? যে লং টার্ম স্টে করার উপকারিতা বা অপকারিতা কি? আর শর্ট টার্মের ক্ষেত্রে কি? ওকে, বেসিক্যালি দুইটারই উপকারিতা অপকারিতা আছে, বাট আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, আমি যদি কোথাও কন্ট্রিবিউট করতে চাই, তাহলে আমার পুরা রাইট ওয়েতে জিনিসগুলিকে বুঝে নির্দিষ্ট একটা প্রসেসকে নিজের ভিতর নিয়ে তারপরে আমাকে দিতে হবে। সো এই দেয়ার ব্যাপারটা একটা সার্টেন টাইম না হলে এটা কিন্তু পরিপূর্ণ হয় না। সো যতটুকু আমি ফিল করি, আরেকটা এটা পাশাপাশি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল মেমোরি। মানে হচ্ছে আমি শিওর আপনি একটা জায়গায় 8 বছর আছেন, যে কোনো কাজ আপনার করতে যতটুকু সময় লাগবে একজন নতুন জনের আসতে অ্যাটলিস্ট তার 3 থেকে 4 গুণ বেশি সময় লাগবে। হুম। সো একটা জায়গায় একটু বেশি সময় যদি থাকা যায় তাহলে দুইটা জিনিস হয়, এক হচ্ছে অর্গানাইজেশন তো ডেফিনেটলি লাভবান হয়, দ্যাটস ওকে, বাট পার্সোনালি
একটা একটা কন্ট্রিবিউটরি একটা যে মনোভাব আছে সেটাকে একটু ফুলফিল করতে পারি, যে না আমি এখানে এই জায়গাগুলিতে কাজ করেছি, আমি এই ভ্যালু এডিশনগুলি করেছি, এক্স্যাক্টলি। যেটা আসলে 1-2 বছর 3 বছরে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। এটা আমি আপনার সাথে একমত। আমার কাছেও মনে হয় যে একটা হলো সিচুয়েশনের কারণে অনেক সময় সেপারেশনটা যেহেতু বোথ সাইড থেকেই হয়। জি জি জি, যদি মানে একটা এটা সাইড ঠিক থেকে আছে, মানে ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের সিচুয়েশনের কারণে একজনকে সুইচ করতে হলো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। অ্যাবসলিউটলি। কিন্তু কিছু কিছু প্রফেশনালকে আমরা দেখি যে ফ্রিকোয়েন্টলি সুইচ করতেই থাকে। মানে কাইন্ড অফ নেচার। আবার অনেকে দেখি যে না একটা লম্বা সময় যাচ্ছে, হঠাৎ করে একটা সুইচ হলো। সেই সুইচটা কিন্তু হয়তো সিচুয়েশনাল, ট্রু সেটা ট্রু। ভিন্ন জিনিস। আমিও একমত আপনার সাথে যে একটা অর্গানাইজেশনে লম্বা সময় থাকলে, যেমন এই জব নেচারের সাথে কিন্তু মানে হিস্ট্রি মেমোরাইজেশনের একটা ব্যাপার আছে। মানে একদম তাই। অনেক সবকিছু ডকুমেন্টসে থাকে না। না অনেক না না সময় দেখা না, গেল যে কোনো একটা সিচুয়েশনে একটা প্রবলেম সলভিং এর জন্য পিছনের হিস্ট্রি জানা যদি একটা লোক থাকে, তাহলে ওই সিচুয়েশনটা কিন্তু অনেক ইজি খুব হয়ে যায়, ইজিলি হ্যান্ডেল করা যায়, ইজিলি ভেরি হ্যান্ডেল কারেক্ট করা ভেরি যায়। কারেক্ট। অনেক অনেক সুন্দর করে ম্যানেজ করার যে ব্যাপারটা হুম, সেটা থাকে হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। যদি সিচুয়েশন পারমিট না, মানে ওরকম যদি সিচুয়েশন না হয় যেখানে জব কাট করতে হচ্ছে, ওই তাহলে স্টে করাটাই বেটার। স্টে করলে হুম, ওভারঅল গ্রোথও হয় এবং নিজের নিজের কনফিডেন্সও বিল্ড করে। এক্স্যাক্টলি। যদিও ইদানিংকালের যেটা দেখছি যে ইয়াঙ্গার জেনারেশন, নতুন যারা জবে আছে তারা খুব ফ্রিকুয়েন্টলি চিন্তা করে যে হুম, হুম। আমার জবটা হয়তো মোনোটোনাস হয়ে যাচ্ছে। আম, এটারও সলিউশন হয়তো আছে, সলিউশন নাই তা না, জব রোটেশনের মধ্যে হয়তো হয়তো কাজ করলে হয়তো বেটার ওয়ে আউট হবে। বাট সার্টেন অ্যামাউন্ট অফ পেশেন্স নিয়ে যদি কাজ করে তাহলে, লাইক আমার কাছে কিন্তু কেউ যদি 2 বছর 3 বছর 2 বছরের কম নিয়ে যদি কোনো সিভি আসে আমাদের অর্গানাইজেশনে, ইজ নট অ্যাকসেপ্টেড। ওকে, ওকে। অ্যাটলিস্ট লাস্ট 2-3টা অর্গানাইজেশনে যদি এরকম দেখা যায় যে একটা মানে কম সময় ছিল, ওই সিভি থেকে রিজেকশন শুরু হয়ে যায়। ওকে, ওকে। তাহলে দ্যাট আমার ইজ মনে বিন হয় যে মেনটেন জব হাইলি। সিকারদের জন্য একটা মেসেজ এটা। যে ইয়েস। শান্তা হোল্ডিংস এর মতো এরকম একটা মানে ইটস অ্যান এক্সাম্পল যে এরকম ফ্রিকোয়েন্টলি সুইচিং এর যে সিভি গুলো, সেই সিভি গুলো প্রাথমিকভাবে স্ক্রিন হয়ে যায় শুধু জব তাকে সুইচিং রেটের কারণে। ডাকি পায় না হয়তো ওকে। নেক্সট লেভেলে, সে ইরশাদ যতই ভাই, মেরিটস হোক না জি। কেন। আমরা এই যে আমাদের লিড এইচআর টক উইথ মুরাদ, এটার বিরাট একটা অডিয়েন্স গ্রুপ হলো মানে গ্রাজুয়েটিং স্টুডেন্ট প্লাস ইয়াং প্রফেশনাল। আমরা ওকে। যদি বলি 0 থেকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যারা, মানে এদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? আপনি আপনি একজন অভিজ্ঞ মানুষ, মানে অভিজ্ঞতার আলোকে এদের জন্য কেরিয়ারে কি পরামর্শ থাকবে? আমি যতটুকু বুঝি যে তরুণরাই কিন্তু একটা সমাজের মেরুদণ্ড, এবং তাদেরকে রাইট ওয়েতে যদি নিজেদেরকে ডেভেলপ করতে পারে তাহলে নিজেদের, কোম্পানির এবং দেশের সব জায়গাতেই তাদের ভূমিকা রাখতে পারে। সো আমার অ্যাডভাইস যেটা সেটা হচ্ছে ডেভেলপমেন্টটা যেন ফোকাসড হয়, একটা রাইট প্রসেস অনুযায়ী নিজেদেরকে যদি ডেভেলপ করতে পারো তোমরা, তাহলে ডেফিনেটলি নিজেদেরকে যে কোনো জায়গাতেই নিজেকে প্রুভ করতে পারবে। আর লিড একাডেমির এই যে উদ্যোগটা, এটাকে ইটস ইটস এ ফ্যান্টাস্টিক ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং কিভাবে নিজেকে গ্রো করা যেতে পারে। সো এই আহ, যেই যে আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপড হচ্ছে সেটাকে নিয়ে কাজ করে রাইট মাইন্ডসেটটা যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাদেরকে আটকানোর কোনো জায়গা নাই। ইউ ক্যান ডু ইয়োর ইউ ক্যান ডু ওয়ান্ডার্স। থ্যাংক থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইরশাদ ভাই। আশা করি তরুণরা আপনার অ্যাডভাইসটা শুনবেন এবং মানবেন। কারণ থ্যাংক ইউ সো মাচ। আগামী 5 থেকে 10 বছর পরে আমাদের ইরশাদ ভাইকে আমরা কোথায় দেখব? ওকে। ফিউচার প্ল্যান। আমি আসলে ডিফেন্সের থেকে যখন আসলাম কর্পোরেটে, আমার কিন্তু মেজর মার্কেটিংয়ে, হুম, নট হুম। ইন এইচআর। এবং সেটা আইবিএ থেকে। সেটা আইবি থেকে, ওকে। আপনি কিন্তু সেভাবে হাইলাইট করেন না। আমি এই জিনিসটা, আপনি না খুব না হাম্বল। না না আপনি না, এই থ্যাংক যে ইউ সো মাচ। মেজর ছিলেন সেটাও বলতে চান না ঠিক মতো। তারপরে আপনি যে আইবিএ এর একজন এমবিএ না হোল্ডার এটাও আসলে, বলতে চান না। না, হ্যাঁ, থ্যাংক ইউ সো প্লিজ, মাচ। প্লিজ, আমি ইন্টারাপ্ট করার জন্য না সরি। না, ইটস ওকে, ফাইন। বেসিক্যালি যেটা হয়েছে যে আপনি কিন্তু ইরশাদকে চেন, বা আমি আমি মুরাদ ভাইকে চিনি। সো এটাই কিন্তু আমাদের বড় পরিচয়, এবং আমি এখন যেটা করছি সেটাই কিন্তু আমার ফ্রুটস। তো এটার জন্য আসলে কোথায় কিভাবে আসলাম সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে আমি এখন কিভাবে বিহেভ করছি, বা হাউ আই এম গোয়িং অ্যালং উইথ আদার পিপল অ্যারাউন্ড। তো 5 থেকে 10 বছর পরে আসলে যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে নিজেকে আরো ডেভেলপ করার, সো দ্যাট আই ক্যান হেল্প পিপল। লাইক এখন আমরা এমন একটা স্টেজে চলে এসেছি যে ইটস মানে সেলফ ফুলফিলমেন্টের একটা ব্যাপার রয়ে গেছে, যেখানে যত মানুষকে হেল্প করতে পারবো রাইট ওয়েতে, তত নিজেকে মানে নিজের মধ্যে ফুলফিলমেন্টটা আসবে, স্যাটিসফ্যাকশন আসবে। স্যাটিসফ্যাকশনটা আসবে।
সো আমি যেটা দেখি বা যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমি নেক্সট 5 থেকে 10 বছর আমার প্রফেশনাল লাইফকে যতটুকু সামনে নিয়ে যায় এনরিচ সেটা করা যায়। নিবই। হুম, পাশাপাশি আমি যেন মানুষকে হেল্প করতে পারি। মানে দিস ইজ আ বিগ থিং দ্যাট আই হ্যাভ ইনসাইড, অ্যান্ড আই এম ভেরি ওপেন যে যে কোনো জায়গায় যদি ওই সুযোগটা তৈরি হয় যে আমি কাউকে হেল্প করতে পারবো, আমি আসলে সিরিয়ালি আমি ভালো ফিল করি। সো ওই জায়গাতে ওই ওই ইয়েটা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। ইশাদ ভাই, আপনার শত ব্যস্ততার মাঝে আপনি যে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না, থ্যাংক ইউ সো মাচ মুরাদ ভাই, আপনার সাথে কাটানোর প্রতিটা সময় আমার জন্য, আমরা বেশ আগে থেকে পরিচিত, এক্স্যাক্টলি। বাট সব সময় আমার ভালো লাগাটাই আছে আপনার জন্য, মানে আপনার সাথে কথা বলার ব্যাপারটাতে, যে কারণে আপনার ডাকা আমার জন্য ইটস অ্যাজ আই সেড ইটস এ রিয়েলি অনার ফর মি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লিড একাডেমি আপনাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সবাইকে থ্যাংক ইউ ইশাদ ভাই। দর্শক, দেখতে দেখতে আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।